হ্যালো ভিউয়ার্স, আমি আজকে তোমাদের জন্য ভয়েস চেঞ্জের উপরে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আমি খুব ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে আলোচনা করেছি আর বেশ কিছু জটিল নিয়ম নিয়ে এখানে আলোচনা করেছি, যেগুলো সাধারণত তোমাদের ভুল হয়ে যায় বা তোমরা করতে গিয়ে খুব কনফিউশনে ভোগো। এরকম কিছু স্পেশাল রুলস নিয়ে এটা আছে। এটা অ্যাডভান্স লেভেলের ভয়েস চেঞ্জ। তোমরা যে সাধারণ পাতি জিনিস যেগুলো করে থাকো তার থেকে একটু অ্যাডভান্স লেভেলের আছে। তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ। আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এরকমই কিছু রেয়ার মিস্টেক যা তোমরা করে থাকো সেই মিস্টেকসগুলো সম্পর্কে সচেতন করা এবং কিভাবে সেটা আর হবে না সেই ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। সো লেটস স্টার্ট টুডেজ লেসন। প্রথম যে ভুলটা আমি লক্ষ্য করেছি বা ম্যাক্সিমাম যে ভুলটা সবাই করে থাকে সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স দেওয়া হয়েছে সেই টেন্সটা প্যাসিভ ভয়েসে অনেকে ভুল করে দেয়, এবং সেন্টেন্সের যে কাইন্ডস, যে ধরনের সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে ছিল প্যাসিভ ভয়েস করতে গিয়ে সেন্টেন্সের কাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম ভুল করলে হবে না। মনে করো কোনো একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে নেগেটিভ সেন্টেন্স এবং সেটা আছে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে আমরা যখন এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে প্যাসিভ ভয়েসটাও নেগেটিভ হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। আমি দিলাম নোবডি হ্যাজ ইনভাইটেড ইউ টু টি টুমোরো। আমি বলছি যে কেউ তোমাকে আগামী দিনের চায়ের জন্য নেমন্তন্ন করেনি। তাহলে এটা আমার হওয়া উচিত কি? এটা হবে ইউ হ্যাভেন্ট বিন ইনভাইটেড টু টি টুমোরো। তাহলে ইউ হ্যাভেন্ট বিন আমার নেগেটিভ থাকলো, আবার দেখো ওখানে হ্যাজ ছিল, এখানে ইউ এর সাবজেক্ট হিসেবে হ্যাভ হয়েছে, তাহলে টেন্সটাও আমি মেনটেন করলাম। এইভাবে টেন্সটা মাথায় রাখবে। এক নম্বর কথা যে অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স ছিল প্যাসিভ ভয়েসে সেই টেন্স থাকবে। অ্যাক্টিভ ভয়েসে যেরকম সেন্টেন্স ছিল নেগেটিভ বা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ বা কোয়েশ্চেন, সেটা প্যাসিভ ভয়েসেও তাই হতে হবে। আর একটা উদাহরণ দেখি। ইন দ্য কার্টুন উইল দ্য ক্যাট ফাইনালি ক্যাচ দ্য মাউস। আচ্ছা, কার্টুনে কি শেষ পর্যন্ত বিড়ালটা ইঁদুরটাকে ধরবে? তাহলে এখানে কোন টেন্স আর কোন ধরনের সেন্টেন্স আছে বলো? অ্যাক্টিভ ভয়েস আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর কি টেন্স কি হচ্ছে? উইল আছে, উইল দ্য ক্যাট ফাইনালি ক্যাচ দ্য মাউস, তাহলে এটা ফিউচার টেন্সে আছে। এটাকে আমরা যখন চেঞ্জ করব তখন এই দুটো কথা মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেনটা কোয়েশ্চেনই থাকবে, টেন্সটা ফিউচারই হবে। তাহলে কি হবে? ইন দ্য কার্টুন যেটা ছিল তাই থাকলো, তারপরের অংশ আমি আসবো এবার। উইল দ্য ক্যাট ফাইনালি ক্যাচ দ্য মাউস, এখানে সাবজেক্ট ছিল ক্যাট, অবজেক্ট ছিল মাউস। আর এটা যেহেতু কোয়েশ্চেন আছে তাহলে আমাকে ফরমেশনটা কোয়েশ্চেনে রাখতে হবে, সেই জন্য এটা এরকম হবে উইল দ্য মাউস ফাইনালি বি কট। এবার আমরা যাব দ্বিতীয় পয়েন্টটিতে। দ্বিতীয় পয়েন্টে কি হচ্ছে আমরা দেখব যে কিছু ইংলিশ ভার্ব আছে যাদের সঙ্গে সবসময় কিছু একটা অ্যাডভার্ব বা একটা প্রিপোজিশন যুক্ত হয়ে থাকে, তবে সঠিক অর্থটি প্রকাশ পায়। সেই অ্যাডভার্বটা বা প্রিপোজিশনটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে তার অর্থই চেঞ্জ হয়ে যাবে। আমরা অনেক সময় গ্রুপ ভার্বও বলে থাকি এগুলোকে। তো এই ধরনের যদি ভার্ব থাকে, এই ধরনের ভার্বের যে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যেটা সঙ্গে আছে অ্যাক্টিভ ভয়েসে, সেটা আমাকে ক্যারি করতে হবে প্যাসিভ ভয়েসে। যদি না করি তাহলে সেটা ভুল হবে। কীরকম দেখা যাক। এ কার র্যান ওভার আওয়ার ডগ বাট হি ইজ ফাইনালি আউট অফ দ্য উডস। একটা গাড়ি রান ওভার আওয়ার ডগ, আমাদের কুকুরের উপর দিয়ে চলে গিয়েছিল, বাট হি ইজ ফাইনালি আউট অফ দ্য উডস, কিন্তু যাক শেষ পর্যন্ত সে সুস্থ হয়ে গেছে, মানে আঘাত থেকে সেরে উঠেছে। তো আমি যে জায়গাটায় পয়েন্ট আউট করতে চাইছি সেটা দেখো, রান ওভার। রান ওভার তার মানে হচ্ছে কোনো কিছুকে চাপা দিয়ে যাওয়া, কারো উপর দিয়ে চলে যাওয়া। তুমি যখন ওভার কথাটায় বাদ দিয়ে দাও, শুধু রান থাকে, তাহলে তো দৌড়ানো বোঝানো না। তাহলে আমি যখন একে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন আমাকে এটা চেঞ্জ করার সময় রান ওভারই রাখতে হবে। কি দাঁড়াবে তখন? আওয়ার ডগ ওয়াজ
run over but is finally out of the woods. সেরকমই সেকেন্ড একটা দেখো, they sent for a doctor because Ptolemy had fainted. They sent for a doctor because Ptolemy had fainted. তো এখানে সেন্ড ফর মানে ডেকে পাঠানো। এই যে সেন্ড ফর আছে, আমি যদি ফরটা না দিই তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে। একে যখন আমি প্যাসিভে নিয়ে যাব তখন আমাকে সেন্ড ফর ভার্বকে সেন্ড ফরই রাখতে হবে। তাহলে কি দাঁড়াবে, এ ডক্টর ওয়াজ সেন্ড ফর বিকজ Ptolemy had fainted. বোঝার সুবিধার্থে আরও একটা উদাহরণ দেখি। উই উইল লুক আফটার ইউ, আমরা তোমার দেখাশোনা করব। লুক আফটার মানে দেখাশোনা করা, আফটারটা বাদ দিলে তো লুক মানে শুধু দেখা, লুক আফটার মানে দেখাশোনা বা যত্ন করা। তাহলে এটা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন হবে ইউ উইল বি লুকড আফটার। এই লুকড আফটার যেমন অ্যাক্টিভে ছিল আফটার, প্যাসিভে আমাকে আফটারটা নিয়ে আসতে হবে। তাহলে এই ভুলগুলো আর হবে না আশা করি। থার্ডলি যে ব্যাপারটায় আমরা দেখি ছেলেমেয়েরা কনফিউজ হয় সেটা হচ্ছে ডাবল অবজেক্ট নিয়ে। কিছু কিছু সেন্টেন্স থাকে যেখানে দুটো করে অবজেক্ট থাকে, তো সেই অবজেক্টগুলো তখন দুটোর মধ্যে কোনটাকে নেব এই নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়। দুটোর মধ্যে যেটাই নেবে সেটাই হবে, ভুল কোনোটাই নয়। এখানে তোমাদের একটু বোঝার ব্যাপার আছে, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি। ডাইরেক্ট অবজেক্ট যেটা বস্তুবাচক থাকে সেটাই ডাইরেক্ট অবজেক্ট হয়, আর ইনডাইরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট যেটা হয় সেটাই আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। যেখানে ব্যক্তিবাচক আছে সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করি তাহলে একটা সুবিধা আছে। যদি বস্তুবাচক অবজেক্টটাকে নিয়ে কাজ করি তাহলে আমার ঝামেলা একটু বাড়বে, একটা টু নিয়ে আসতে হবে। এই টুটা অনেকে দিতে ভুলে যায় বা হয়তো দেয় না কোনো কারণে, তখন ওটা ভুল হয়ে যায়। তাহলে আমাদের ভুলের সম্ভাবনা কম করার জন্য আমরা পার্সোনাল অবজেক্টটাকেই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। বোঝা গেল? উদাহরণ দেখো, দে গেভ মাই সিস্টার টিকিট টু দ্য অ্যামিউজমেন্ট পার্ক। তারা আমার বোনকে পার্কে বেড়ানোর একটা টিকিট দিয়েছিল। দে এখানে সাবজেক্ট, গেভ ভার্ব, মাই সিস্টার একটা অবজেক্ট আর টিকিট একটা অবজেক্ট। তাহলে মাই সিস্টার না টিকিট, কাকে আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব? দেখো এখানে মাই সিস্টারটা হচ্ছে পার্সোনাল কমপ্লিমেন্ট, পার্সোনাল অবজেক্ট, আর টিকিট যেটা সেটা হচ্ছে বস্তুবাচক। ঠিক আছে, এটা ডাইরেক্ট ওর অবজেক্ট কিন্তু এটা বস্তুবাচক। তো এই ক্ষেত্রে আমরা নেব যেটা পার্সোনাল অবজেক্ট যে আছে সেই পার্সোনাল অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। তাহলে কি দাঁড়াবে, মাই সিস্টার ওয়াজ গিভেন আ টিকিট টু দ্য অ্যামিউজমেন্ট পার্ক। এইগুলো কোন কোন ভার্বের ক্ষেত্রে হয়, বেশি নয়, গুটিকতক ভার্ব এরকম আছে যাদের পরে আমরা এরকম ডবল কমপ্লিমেন্ট পাবো। কারা সেগুলো? টু গিভ, টু অফার, টু সেন্ড, টু শো, টু টিচ, টু টেল। মোটামুটি এই কটাতে দেখবে যে ডাবল অবজেক্টিভ আছে, এবং ডবল অবজেক্ট থেকে যেটা পার্সোনাল অবজেক্ট তাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব। এটা জেনে রাখা ভালো। সাধারণত ফ্রেঞ্চ ইংলিশের ক্ষেত্রে আমরা দেখি যে ফ্রেঞ্চদের একটা টেন্ডেন্সি হচ্ছে তারা উল্টোটা করে, মানে তারা অবজেক্টটাকেই, যেটা বস্তুবাচক অবজেক্ট সেটাকেই সাবজেক্ট হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকে। কিন্তু আমাদের ব্রিটিশ ইংলিশে বা আমেরিকান ইংলিশে আমরা যেটা পার্সোনাল অবজেক্ট তাকেই সাবজেক্ট করে এগোবো। ফোর্থলি আমরা একটা যে জিনিসটা দেখব যে কয়েকটা ভার্ব আছে যে ভার্বের পরে তোমাকে একটা ইনফিনিটিভ ক্লজ নিয়ে আসতে হবে, টু প্লাস দিয়ে একটা কিছু নিয়ে আসতেই হবে। ঠিক আছে, এই যে ইনফিনিটিভ ক্লজ নিয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে এর সঙ্গে আর আমরা যে বাই দিয়ে আবার সাবজেক্টটাকে অবজেক্ট করে বসাই সেটা লাগছে না। কোনগুলো সেই ভার্বগুলো? সেটা হচ্ছে টু বিলিভ, টু কনসিডার, টু সে, টু থিঙ্ক, টু সাপোজ। মোটামুটি এইগুলো, এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমাকে করতে হবে কি, আমার যেটা সাবজেক্ট ছিল সেটাকে বাই দিয়ে নিয়ে আসার দরকার হবে না, কিন্তু টু বি এই কথাটা চলে আসবে প্যাসিভ ভয়েসে। উদাহরণ দিয়ে বুঝি, পিপল বিলিভ হি ইজ এ স্পাই। লোকে মনে করে ও এক চর। চর মানে যারা লুকিয়ে পুলিশের হয়ে কাজ করে বা গোপনের তথ্য সংগ্রহ করে তারা।
লোকে মনে করে ও হচ্ছে একজন গুপ্তচর। এক্ষেত্রে আমি যখন একে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন কি হবে, অবজেক্ট তো হি ছিল, হিকে সাবজেক্ট করে দিব, হি ইজ বিলিভড। এবার টু বি এ স্পাই, ওই বাই দ্য পিপল আনতে হবে না, হি ইজ বিলিভড টু বি এ স্পাই, এটা টু বি চলে এলো। ঠিক এইভাবেই দে সেড হি ইজ এ গুড ক্যান্ডিডেট, মানে তারা বলে যে ও একজন ভালো প্রার্থী বা যোগ্য প্রার্থী, তাহলে এটা হবে হি ইজ সেড টু বি এ গুড ক্যান্ডিডেট, বাই দেম আনার দরকার নেই। পিপল কনসিডার হি ওয়াজ এ গুড প্রেসিডেন্ট, লোকে বিবেচনা করে যে তিনি ছিলেন একজন ভালো রাষ্ট্রপতি, হি ইজ কনসিডার্ড টু হ্যাভ বিন এ গুড প্রেসিডেন্ট। এখানে দেখো যেটা ছিল কনসিডার দিয়ে থাকলে যেটা বলেছিলাম যে টু নিয়ে আসতে হবে, তাহলে টু হ্যাভ বিন এ গুড প্রেসিডেন্ট। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে যে পিপল কনসিডার হি ওয়াজ এ গুড প্রেসিডেন্ট, এখানে মেন অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্যাসিভ ভয়েস যখন করবো, আমি আগেও বলেছিলাম টেন্স ঠিক রাখতে হবে, তাহলে প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। মানেটা শুনে তোমাদের একটু খটোমটো লাগতে পারে যে হি ওয়াজ এ গুড প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে হলো কি টু হ্যাভ বিন এ গুড প্রেসিডেন্ট, মানে লোকে মনে করে তিনি ছিলেন ভালো রাষ্ট্রপতি। এবার একে প্যাসিভ ভয়েস যখন নিয়ে আসছি তখন হচ্ছে তার জন্য মনে করা হয় যে তিনি ভালো রাষ্ট্রপতি থেকে থাকবেন, সেই জন্য টু হ্যাভ বিন এ গুড প্রেসিডেন্ট। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমি যেটা বলছি এটা হচ্ছে একটা সেন্টেন্স স্ট্রাকচারের উপরে। আমরা নর্মালি যেভাবে ভয়েস চেঞ্জ করে থাকি তার সঙ্গে এসবের কিছুই মিলবে না। একটা সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করো যে টু মেক সামবডি ডু সামথিং এইরকম থাকবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে যে টু মেক সামবডি ডু সামথিং আছে সেটা হয়ে যাবে টু বি মেড টু ডু সামথিং। খটোমটো লাগছে না? উদাহরণ দিয়ে দেখি, দ্য টিচার মেড আস ওয়ার্ক ভেরি হার্ড বিফোর দ্য এক্সাম, যে শিক্ষক মশাই আমাদেরকে পরীক্ষার আগে খুব খাটাতেন। এই মেড আস অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে এই মেড আসটাই হয়ে যাবে ওয়ার মেড টু। তাহলে অবজেক্ট ছিল আস থেকে আমরা সাবজেক্টে নিয়ে এলাম প্যাসিভ ভয়েসে উই, চেঞ্জ করে পাচ্ছি উই ওয়ার মেড টু ওয়ার্ক ভেরি হার্ড বিফোর দ্য এক্সাম। কী চেঞ্জ হচ্ছে? সামান্য একটু অংশ চেঞ্জ হচ্ছে, দেখো মেড আসছিল সেটা চেঞ্জ হয়ে গেল ওয়ার মেড টু। এটাই সেন্টেন্স স্ট্রাকচারের উপরে হবে, এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাকে মাথায় রাখতে হবে। টু মেক সামবডি ডু সামথিং থাকলে হয়ে যাবে টু বি মেড টু ডু সামথিং, মেড আসছিল এটা হয়ে গেল ওয়ার মেড টু, এইভাবে মনে রাখবে। ভিডিওটা আমি ডিটেলসে সব কিছু আলোচনা করতে গিয়ে একটু বড় হয়ে গিয়েছে, তোমরা মেন পয়েন্টগুলো লিখে রেখো। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।